হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এলিট ইউটিউব ক্লাসে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো এবং এলিটের যে নতুন নতুন ক্লাস, নতুন নতুন সাবজেক্টের যেগুলো আমরা ইনক্লুড করেছি সেগুলো তোমরা দেখছো এবং তোমাদের যে এর আগের ভিডিওগুলো দেখেছো আমাদের খুব ভালো লেগেছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং তোমাদের যে জানার যে চেতনা, তোমাদের এলিট অ্যাপ সম্বন্ধে যে তোমাদের রিভিউ, এটা আমাদের খুব ভালো লেগেছে। এবং যারা নতুন রয়েছে তাদেরকে বলবো যে এলিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এলিট এই যে ভিডিওর নিচে দেখবে যে একটা লিংক রয়েছে যার মাধ্যমে তুমি এলিট অ্যাপটা ডাউনলোড করবে। সেখানে আমাদের কন্টেন্ট, নোটস এবং ডিটেলস ভিডিও ওখানে তোমরা পেয়ে যাবে। আজকে যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের যে দ্বিতীয় ইউনিট, সেকেন্ড ইউনিট, যেটা খুব ইন্টারেস্টিং, যেটা আমাদের সকলকে জানার প্রয়োজন, শুধু এক্সামের জন্য না, দৈনন্দিন লাইফে কিংবা আমাদের জীবনযাত্রায় আমরা খুব সহজে কিছু কথা ব্যবহার করি, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। ঠিক তোমরা অলরেডি সিলেবাস দেখেছো যে সেকেন্ড ইউনিটে কি রয়েছে, জাতি এবং জাতীয়তাবাদ। দেখো, আমাদের দৈনন্দিন লাইফে আমরা স্পেশালি নিউজ আমাদের বিশাল প্রভাব করে। নিউজ অর্থাৎ মিডিয়ার মাধ্যমে যেটা আমরা জানতে পারি সেটা নিউজ, কিন্তু অ্যাকচুয়ালি নিউজের মানে কিন্তু আলাদা, ঠিক আছে? কিন্তু আমরা যে মুভি দেখি কিংবা আমরা যে নিউজ দেখি, স্পেশালি যে ইউটিউবে কিংবা বিভিন্ন টিভির মাধ্যমে, তো নিউজে অনেক সময় আমাদের জাতির কথা তুলে ধরে, জাতীয়তাবাদের কথা তুলে ধরে। এই জাতীয়তাবাদ এটাকে আমাদেরকে একত্রিত করে তোলে। জাতীয়তাবাদ কখনো আমাদের সিনেমাতে, কখনো আমাদের খেলাতে, কখনো আমাদের অলিম্পিক যে বিভিন্ন টুর্নামেন্ট হয় ইন্টারন্যাশনাল লেভেলে, এছাড়াও আমাদের জাতি সম্বন্ধে অনেক প্রশ্ন থাকতে পারে। অ্যাকচুয়ালি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার, এই জাতি সম্বন্ধে অ্যাকচুয়ালি জাতির মানেটা কি? অনেকে বলছে আমরা বাঙালি, অনেকে বলছে আমরা ভারতীয়, অনেকে বলছে আমাদের ঝাড়খণ্ডী, অনেকে বলতে আমরা উড়িয়া। কিন্তু তারা যদি এক জাতি হয়, তবে ভারতীয়রা আবার আর এক জাতি, এটা কিভাবে হয়? একদম এই জিনিসটাই আজকে আমরা তুলে ধরবো যে জাতি কাকে বলে, জাতীয়তাবাদ কাকে বলে এবং বিভিন্ন যে বিশিষ্ট ব্যক্তিবর্ণ রয়েছেন তারা জাতীয়তাবাদ সম্বন্ধে কি বলতে চেয়েছেন, জাতি সম্বন্ধে কি বলতে চাইছেন। আমি আশা করছি এই ভিডিও দেখার পরে তোমরা জাতি কি এবং জাতীয়তাবাদ কি এই সম্বন্ধে খুব সুন্দরভাবে সেটা তোমাদের মধ্যে মাইন্ডে সেটা ক্লারিফিকেশন হয়ে যাবে। অর্থাৎ জাতি এবং জাতীয়তাবাদ সম্বন্ধে তোমাদের যতগুলো কোয়ারি রয়েছে, প্রশ্ন রয়েছে, সবগুলোর উত্তর আশা করছি এই ভিডিওতে পেয়ে যাবে। চলো আজকের ভিডিওর আমরা শুরু করি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। দেখো, প্রথমত আমরা জাতি বলতে কি বুঝি? আমাদের একটা সম্প্রদায়কে অনেক সময় জাতি হিসেবে তুলে ধরি। সেই সম্প্রদায়টা আমাদের ভাষার ভিত্তিতে হতে পারে, আমাদের দেশের ভিত্তিতে হতে পারে, কিংবা গ্রাসরুট লেভেলে যদি দেখতে যাই আমাদের সমাজকে। এই নিয়ে অনেকে আবার বিভিন্ন ধর্মের বেসিসে হতে পারে, অনেকে আবার ধর্মের মিডিল থেকে বিভিন্ন জাত হিসেবে তুলে ধরতে পারি। কিন্তু আমরা যে আজকে আলোচনা করব সেটা কিন্তু ব্রডার পার্সপেক্টিভে, যে অ্যাকচুয়ালি রাষ্ট্রবিজ্ঞানে জাতি বলতে কি বোঝায়। এই জাতির মানে শুধু রাষ্ট্রবিজ্ঞানে না, সমাজ বিজ্ঞানেও তোমরা পড়বে, অর্থনৈতিক বিজ্ঞানেও পড়বে, কিংবা ইতিহাসও তোমরা হয়তো পড়েছো যে অ্যাকচুয়ালি জাতি বলতে কি বোঝায়। অনেক ক্ষেত্রে গোষ্ঠী হিসেবে আলোচনা করা হয়েছে বিভিন্ন জায়গায়। তবে আমরা যেটা আজকে আলোচনা করছি, জাতি মানেটা কি। দেখো, জাতি মানে যখন আমরা ডিটেলসে আলোচনা করব, এক এক করে তোমাদের মধ্যে যে জাতি সম্বন্ধে, জাতির মানেটা সম্বন্ধে যে জানার চাহিদা, সেটা আস্তে আস্তে আরো বেড়ে যাবে এবং শেষ পর্যন্ত জাতির মানেটাও তোমরা বুঝতে পারবে। আমরা যদি সাধারণ অর্থে জাতি বলতে যে জিনিসটা বুঝি, সেই নিয়ে আমরা এখানে যে জিনিসটা তুলে ধরেছি, অবশ্যই তোমরা ঠিক বুঝতে পেরেছো। জাতি মানে হচ্ছে একদল মানুষ, অর্থাৎ জাতি বলতে একদল মানুষ এমন একটি গোষ্ঠীকে বোঝায় যেটা যাদের মধ্যে
একটা ঐক্যবদ্ধতার একটা বিকাশ, অর্থাৎ ঐক্যবোধের প্রতি একটা অনুভূতি থাকে। মানে এমন একটা জিনিস শুনলো অটোমেটিক্যালি তাদের একটা ইউনিটি, অর্থাৎ নিজেদের মধ্যে একত্রিত ভাবে দেখা যায়। যেখানে যারা সাধারণত জাতি যে তুলে ধরা হয়, কখনো সাধারণত ভাষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, কখনো আবার ধর্মের ক্ষেত্রে, কখনো আবার ঐতিহ্যের ক্ষেত্রে, আবার অনেক সময় কোনো একটা ইতিহাসের বেসিসে কিংবা সেখানকার ভৌগোলিক একটা পরিবেশের মাধ্যমেও, সেই জায়গার কিংবা রাজনৈতিক স্বার্থের কারণেও বিভিন্ন ভিত্তির মাধ্যমে নিজেদের একক একটা সত্তা হিসেবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, অর্থাৎ জাতি কি বলবো, জাতি হচ্ছে একদল মানুষের একটা অনুভূতি, যে অনুভূতিটা তৈরি হয় ধর্মের বেসিসে হতে পারে, সেটা ভাষার ক্ষেত্রে হতে পারে, ইতিহাসের ক্ষেত্রে হতে পারে, ভৌগোলিক সিনেমার ক্ষেত্রে হতে পারে, সীমানার ক্ষেত্রে হতে পারে, রাজনৈতিক ইন্টারেস্টের ক্ষেত্রে হতে পারে, যেখানে একটা অনুভূতি তৈরি করবে যে সবাইকে একত্রিত করা। যেমন আমরা দেখবো যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ মানে যে বাঙালি, এই জিনিসটা না। ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঝাড়খণ্ডের কিছু এরিয়া রয়েছে, বিহারের কিছু এরিয়া রয়েছে, উড়িষ্যার কিছু এরিয়া রয়েছে, আসামের কিছু এরিয়া রয়েছে যারা মাতৃভাষা বাঙালি। তো আমাদের বাঙালি জাতির মধ্যে তারাকেও যুক্ত করি। তো এই জায়গাতে আমাদের জাতিটা কিসের পার্সপেক্টিভে আসছে? জাতিটা আসছে ভাষার ভিত্তিতে। আবার আমাদের অনেক সময় আমরা যে কোনো একটা ধর্ম থেকে বিলংস করছি, সেই ধর্মের মানুষ ভারতেরও হতে পারে, ভারতের বাইরেরও হতে পারে, কিংবা সেই জায়গাটা মানে অনেক সময় সেই জায়গায় আমাদের সেম জাতি হিসেবে তুলে ধরা হয়। ফর এক্সাম্পল, আমাদের ইন্ডিয়ান পার্সপেক্টিভে যদি দেখি, তবে বিভিন্ন ধর্ম রয়েছে, সেই ধর্মাবলম্বীর কিছু জন অন্য দেশেও রয়ে থাকে, তাদেরকে আমরা কিন্তু সেম জাতির মধ্যে তুলে ধরি। ঠিক আছে, অনুরূপ ভাবে কোনো একটা সংস্কৃতি অর্থাৎ কালচার, সেই কালচারের বেসিসেও কিন্তু আমরা সেম জাতি হিসেবে তুলে ধরি। অর্থাৎ জাতিকে যদি আমরা বিবেচনা করি, সেটা বিভিন্ন ভাবে করা যেতে পারে। হতে পারে সেটা ধর্মের বেসিসে, হতে পারে সেটা ঐতিহ্যের বেসিসে, যেটা কালচার রয়েছে, হতে পারে সেটা ভাষার ভিত্তিতে, হতে পারে কোনো একটা ভৌগোলিক সীমানা। যদি ভৌগোলিক সীমানার মধ্যে যদি একটা উদাহরণ দেখি, তাহলে হচ্ছে ভারত জাতি। আমরা যদি ভৌগোলিক ভাবে দেখি, অর্থাৎ আমাদের পুরো এরিয়াটা, জিওগ্রাফিক্যাল যে বাউন্ডারি রয়েছে, সেই বেসিসে আমরা একটা জাতির কথা যখন বলবো, তখন কি হবে? সেটা হচ্ছে ভারতবাসী। যখন আমরা ধর্মের বেসিসে যদি বলি, হিন্দু একটা জাতি, মুসলিম একটা জাতি, জৈন একটা জাতি, খ্রিস্টান একটা জাতি। অনুরূপ ভাবে ভাষার ভিত্তিতে যদি বলি, তাহলে বাঙালি, বিহারি, উড়িয়া, তারপরে মালায়ালাম, এইগুলো আলাদা আলাদা ভাষার ক্ষেত্রে একটা আলাদা ভাবে আমরা জাতির ক্ষেত্রে তুলে ধরতে পারি। সংস্কৃতি যদি আমরা বলি, তাহলে হচ্ছে ইন্ডিয়ান কালচার, এটা একটা ভারতীয় জাতিতে চেঞ্জ হয়ে যায়, যেটা জিওগ্রাফিক্যালও হতে পারে। ঠিক আছে, তো এই জিনিস নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। আবার বলছি, জাতি বলতে একদল সম্প্রদায়, যে জিনিসটা মানে একটা গোষ্ঠীকে বোঝায়, যাদের মধ্যে একটা একগ্রতার অনুভূতি তৈরি হয়। কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে হতে পারে, সংস্কৃতির মাধ্যমে হতে পারে, ধর্মের মাধ্যমে হতে পারে, ইতিহাসের মাধ্যমে হতে পারে, ভৌগোলিক সীমানার মাধ্যমে হতে পারে, কিংবা রাজনৈতিক ইন্টারেস্টের বেসিসে হতে পারে, যার ভিত্তিতে একটা সত্তা নির্বাচিত হয় কিংবা যার ভিত্তিতে একটা সত্তা চিহ্নিত করা হয়, সেটাই হচ্ছে জাতি। এবার আমরা জেনে নিব যে বিভিন্ন দার্শনিক বা সমাজ বিজ্ঞানী যারা রয়েছে, তারা জাতি বলতে কি বুঝান। আমরা প্রথমে জেনে নিব যে অ্যান্ডারসনের কথা। অ্যান্ডারসন বলছেন, জাতি বলতে একটি কল্পিত একটি সম্প্রদায়, যেটাকে ইংলিশে বলা হচ্ছে ইমাজিন কমিউনিটি। উনি বলছেন যে জাতি একটি কল্পিত সম্প্রদায়, যা সেই মানুষদের মধ্যে একটা কমিউনিকেশন অর্থাৎ সংযোগ স্থাপন করে। ঠিক আছে, জাতি হচ্ছে একটি কল্পিত সম্প্রদায়, যা মানুষদের মধ্যে সংযোগ স্থাপন করে, যাকে একে অপরকে চিনতে পারে না পারলেও একটি অভিন্ন সত্তার অনুভূতির মাধ্যমে তা ধারণ করে। অর্থাৎ আমরা হতে পারে আমরা একটা বাঙালি জাতি, বাঙালি অন্য কোনো একটা দেশের রয়েছে,
তাকেও কিন্তু আমরা জাতির মধ্যে টেনে থাকি, কারণ সে তার মাতৃভাষা বাঙালি। ভারতীয়রা আমরা যখন দেখব অলিম্পিকে সোনা জিতে, তাকে কিন্তু আমরা চিনি না যতক্ষণ না, যেমন নীরজ চোপড়া যতদিন সোনা জিতেনি তার আগে কিন্তু বেশিরভাগ ভারতীয় তাকে চিনত না, কিন্তু যখন নীরজ চোপড়া একটা গোল্ড মেডেলিস্ট জিতলেন, তখন কিন্তু আমাদের গর্ব হলো যে আমাদের ভারতবাসী আমাদের সোনা জিতেছে। তো এই যে একটা অনুভূতি, এই জিনিসটাই ইনি বলছেন অ্যান্ডারসন, যে একটা কল্পিত একটা সম্প্রদায় যাকে আমরা নাও চিনতে পারি, কিন্তু যখনই তার সম্বন্ধে আমরা জানবো তখন তাকে আমাদের একটা নিজের অনুভূতি তৈরি হবে। এই জিনিসটা তিনি বলে যাচ্ছে। এরপরে যদি আমরা দেখি জন স্টুয়ার্ট মিল কিন্তু অ্যান্ডারসন থেকে আলাদাভাবে জাতিকে বিবেচনা করেছেন। উনি বলছেন জাতি হলো মানুষের মধ্যে একটি সম্প্রদায়, অর্থাৎ একটা কমিউনিটি, যেটা সাধারণত ঐতিহাসিক অভিজ্ঞতার ভিত্তিতে হতে পারে এবং একটা ঐক্যবোধ ইচ্ছা শক্তির মাধ্যমে হতে পারে। অর্থাৎ জাতি বলতে উনি একটা বলছেন এমন একটা সম্প্রদায় যেখানে নিজেদের মধ্যে একটা ইউনিটি তৈরি হচ্ছে, একটা ঐক্যবদ্ধ ইচ্ছা শক্তি দ্বারা হচ্ছে। এর পাশাপাশি আমরা জেনে নেব আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতে জাতি কি। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন জাতি হচ্ছে রাষ্ট্রের চেয়েও, অর্থাৎ উনি রাজনৈতিক পার্সপেক্টিভের উপরে উনি তুলে ধরেছেন। উনি বলছেন যে জাতি হচ্ছে রাজনৈতিক রাষ্ট্রের চেয়ে বৃহত্তর সাংস্কৃতিক সত্তা, যেটা হলো সংস্কৃতি, মূল্যবোধ এবং ঐতিহ্যের ভিত্তিতে সেটা কি হয়, গঠিত হয়। অর্থাৎ উনি বলতে চাইছেন যে আমাদের যে ট্র্যাডিশন, আমাদের যে কালচার, আমাদের যে একটা ভ্যালু একটা জিনিস থাকছে, সেই জিনিসটাকে উনি বলতে চাইছেন যে আমাদের যে জাতি শুধু রাজনৈতিক অর্থে না, উনি যেমন বিশ্বজনীনকে একটা সত্তা হিসেবে তুলে ধরেছেন। ঠিক আছে, তো রবীন্দ্রনাথ ঠাকুরজির মতে জাতি কিন্তু একটা রাজনৈতিক সত্তা না শুধুমাত্র, উনি বলতে চেয়েছেন জাতি হলো রাষ্ট্রের চেয়ে বৃহত্তর একটা সাংস্কৃতিক সত্তা, যে সত্তার মাধ্যমে জাতি সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যের ভিত্তি গঠিত হয়। এরপরে আমরা দেখে নেব যে জাতির উদাহরণ হিসেবে, একটু আগে যেমন আমি আলোচনা করলাম যে আমরা ভারতবাসী হিসেবে আমরা জাতি করি, যেটা নীরজ চোপড়ার কথা বললাম, অনুরূপভাবে আরো অনেক এক্সাম্পল রয়েছে। ঠিক আছে, এখানে আমরা উদাহরণ হিসেবে যদি দেখি, তাহলে আমরা ভারতীয় জাতি হিসেবে যদি দেখি, ভারতীয় জাতি পুরো ভারতবাসীকে যদি আমরা দেখি, ভারতীয় জাতির মধ্যে কি কি চলে আসবে, বহুত্ববাদ, ভারতবাসীর মধ্যেই বহু ভাষা রয়েছে, বহু সংস্কৃতি রয়েছে, বহু ধর্মের বৈচিত্র্যের মধ্যেও একটি অভিন্ন পরিচয়। আমরা প্রত্যেকে আমাদের আইডেন্টিটি কি দিই, আমাদের ন্যাশনালিটি কি দিই, আমরা কি বলি, আমরা ভারতীয়। সেখানে বিভিন্ন ধর্ম, ভাষা, জাতি একভাবে তুলে ধরা হয়, আমাদের মধ্যে একটা অভিন্নতা তৈরি হয়। যে আমাদের একটু আগে যেমন আলোচনা করলাম, অলিম্পিকে কেউ যদি সোনা জিতে, আমাদের মধ্যে একটা পজিটিভ জিনিস চলে আসে, না আমরা খুশি হই। কেন? তখন আমাদের মধ্যে একতা তৈরি আসে। আমাদের যখন ক্রিকেটে যখন ভারত বিশ্বকাপ জিতলো, আমরা খুব খুশি হলাম। কেন? যে আমাদের দেশ সেখানে বিজয়ী হয়েছে, জয়ী হয়েছে। অনুরূপ ভাবে আমরা যদি ভাষার ভিত্তিতে দেখি, বাঙালি, আমাদের জাতি হচ্ছে কি বাঙালি। তো বাঙালি ভাষার ভিত্তিতে যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমরা বাঙালি একটা জাতি। আবার আমরা যদি জিওগ্রাফিক্যাল কন্ডিশন, অর্থাৎ জিওগ্রাফিক্যাল সীমানা যদি বলি, জিওগ্রাফিক্যাল অবস্থার দিকে যদি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ভারতবর্ষ, যেখানে ভারতীয় জাতি হিসেবে ধরবো। এবং বাঙালি যদি ল্যাঙ্গুয়েজের বেশি দেখি, তাহলে বেঙ্গলি নেশন হিসেবে তুলে ধরবো, যেখানে বাঙালি ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে একটা ঐক্যভাবে গঠিত হয়। বাঙালিদের বিভিন্ন কালচার রয়েছে, স্পেশালি বাঙালিদের ভাষা, বাঙালিদের জ্ঞান। আমরা অনেক সময় দেখি যে যখন আমাদের অভিজিৎ বাবু যখন নোবেল প্রাইজ পান ইকোনমিতে, তখন আমাদের গর্ব হয়েছিল। কেন? তখন ভারতীয় হিসেবে অবশ্যই গর্ব হয়েছিল, তারপরেও আমাদের গর্ব হয়েছিল যে উনি একজন বাঙালি। তো এই যে অটোমেটিক যে আমাদের একটা টান, একটা ইন্টিগ্রেশন, যেটাকে আমরা সংহতি বলি, সেটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে ফিলিংস চলে আসে। সেটাই হচ্ছে জাতির একটা উদাহরণ।
আমরা যদি বহুত ভাবে দেখি ব্রডার সেন্সে, তবে আমরা দেখব ভারতবর্ষ ভাষা এবং সংস্কৃতির বেসিসে যদি দেখি আমরা হচ্ছে একটা বাঙালি জাতি। এবার আমরা চলে যাব নেক্সট টপিকে, সেটা হচ্ছে এতক্ষণ আমরা জাতি সম্বন্ধে জানলাম, এবার আমরা জানবো জাতীয়তাবাদ, যেটাকে ইংরেজিতে বলা হয় ন্যাশনালিজম। আজকের দিনে মিডিয়াতে অনেক সময় একটা বিতর্কমূলক ভাবে মানুষের কাছে পৌঁছায়, যে কেউ বলে ভারতীয়, কেউ আবার বলে অ্যান্টি ইন্ডিয়া কিংবা অ্যান্টি ন্যাশনাল। তো মানুষের মধ্যে অনেক সময় প্রশ্ন জাগে, তবে অ্যাকচুয়ালি কে ইন্ডিয়ান এবং কে ইন্ডিয়ান না। মানুষের মধ্যে প্রশ্ন জাগে যে আমাদের মধ্যে কাকে ভারতীয় বলবো, কাকে জাতীয়তাবাদী বলবো এবং জাতীয়তাবাদীর এগেনস্টে কাকে বলবো। আজকে যে আলোচনা, এখানে একদিকে যেমন জাতীয়তাবাদের পক্ষে আলোচনা হবে, আবার জাতীয়তাবাদের বিপক্ষে আলোচনা হবে। প্রথমে আমরা জেনে নেব যে জাতীয়তাবাদ কি কি গড়ে তুলতে পারে। জাতীয়তাবাদ একটা জাস্ট উদাহরণ দিই, আমরা যখন ব্রিটিশের অধীনে ছিলাম তখন আমাদের মধ্যে যে একটা ইউনিটি তৈরি হয়েছিল, যার মাধ্যমে আমাদের একটা স্বাধীনতা আমাদেরকে অর্জন করতে হবে, যে ফিলিংসটা গড়ে উঠেছিল আমাদের ভারতীয় জাতীয়তার মধ্যে, জাতীয়তাবাদের মধ্যে এবং ভারতীয় জাতির মধ্যে, যে আমাদেরকে নিজস্ব একটা ভূখণ্ড থাকবে, নিজস্ব একটা আইডেন্টিটি থাকবে, আমরা পরাধীনতায় থাকবো না, আমাদেরকে নিজেকে স্বাধীনভাবে বাঁচতে হবে। এই যে একটা অনুভূতি তৈরি হয়েছিল, সেটাই হচ্ছে জাতীয়তাবাদের অভিরূপ। তো আজকে আমরা ডিটেলসে আলোচনা করব যে অ্যাকচুয়ালি জাতীয়তাবাদ কাকে বলে। দেখো, জাতীয়তাবাদ সম্বন্ধে অনেকে অনেক রকম ধারণা দিয়েছেন, কিন্তু যদি এক লাইনে বলা হয় জাতীয়তাবাদ কি, তবে আমরা বলবো জাতীয়তাবাদ হচ্ছে একটা মতবাদ, যার মাধ্যমে এটা কি করে, একটি জাতি বা দেশের প্রতি একটা আনুগত্য, একটা ভালোবাসা, একটা ইউনিটি অর্থাৎ ঐক্যের চেতনার বিকাশ ঘটায়। অর্থাৎ আমরা জাতীয়তাবাদ বলতে আমরা প্রথমত সাধারণ একটা সংজ্ঞার মাধ্যমে আমরা দেখব, তারপরে বিভিন্ন দার্শনিক যারা বলেছেন সেই বেসিসেও কিন্তু আমরা এখানে জাতি সম্বন্ধে যেমন বলেছি, জাতীয়তাবাদে না গিয়ে আমরা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো জেনে নেব। প্রথমত জাতীয়তাবাদ কাকে বলবো? জাতীয়তাবাদ হচ্ছে একটি মতবাদ কিংবা একটি আদর্শ, যাকে আমরা একটি জাতি বা দেশের প্রতি আনুগত্য, দেশের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি ঐক্যের চেতনা প্রকাশ করে, সেটাই হচ্ছে জাতীয়তাবাদ। ভারতের বাসীর জন্য, ভারতীয়দের জন্য যে ঐক্যতা, ভারতীয়দের জন্য যে ভালোবাসা, ভারতীয়দের জন্য যে আনুগত্য তৈরি করবে, যে একটা ফিলিংস, সেটাই হচ্ছে জাতীয়তাবাদী। কেউ যদি ভারতীয়দের মধ্যে ঐক্যতার চেতনা, ভালোবাসা, আনুগত্য যদি না আনে, তবে সেই কিন্তু জাতীয়তাবাদের পক্ষে হতে পারে না। আমরা আলোচনা করব আজকে যে জাতীয়তাবাদ যে আমরা বলি তার কি কি বৈশিষ্ট্য রয়েছে। দেখো, প্রথমে আমরা বৈশিষ্ট্যতে চলে যাব। জাতীয়তাবাদ কি করে? জাতীয়তাবাদ একটা সংহতি তৈরি করে, যেটাকে আমরা কি বলবো? দেখো, আমাদের মধ্যে জাতীয়তাবাদ যেটাকে এই জিনিসটা বলছে, এটার মধ্যে আমাদের মধ্যে একটা ব্রাদারহুড, ঐক্য, একটা বোধ সৃষ্টি করে। ভারতীয় হচ্ছে একটি, ভারতের প্রতি যদি জাতীয়তাবাদ বলি, বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতি, এইগুলোর ওপর, এছাড়াও আরো অনেক কিছু রয়েছে, তিনটার উপরে আমরা প্রথমে আলোচনা করি। যে এই বিভিন্ন ধর্মের মধ্যে, বিভিন্ন ভাষার মধ্যে, বিভিন্ন সংস্কৃতির মধ্যে এটা কি হবে? একটা সংযোগ। প্রত্যেকের মধ্যে ভাইচারা থাকবে, যেটাকে আমরা ভ্রাতৃত্ববোধ বলি, যেটা ইংলিশে তোমরা ব্রাদারহুড নাম শুনবে। আর ঐক্য অর্থাৎ ইউনিটি। এই যে বিভিন্ন ভাষার মধ্যে, বিভিন্ন ধর্মের মধ্যে, বিভিন্ন সংস্কৃতির মধ্যে, যে সবার মধ্যে কি হচ্ছে? একটা ইউনিটি থাকছে। ঠিক আছে, যে আমরা প্রত্যেককে সম্মান দিই এবং আমাদের মধ্যে একটা ইউনিটি তৈরি করি, সেটাই হচ্ছে জাতীয় সংহতি, যেটা হচ্ছে একটা ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। এবার আমরা আলোচনাতে চলে যাব যে জাতীয়তাবাদের যে বৈশিষ্ট্যগুলো কি। জাতীয়তাবাদের যে বৈশিষ্ট্য দেখবে, সেটার মাধ্যমে তোমরা জেনে যাবে অ্যাকচুয়ালি জাতীয়তাবাদ বলতে আমরা কি বুঝি, এবং সেই বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা বুঝে যাব যে জাতীয়তাবাদের কি কি অনুকরণ কিংবা কিভাবে আমরা অনুকরণ করি। ঠিক আছে, দেখো, আমরা প্রথমে আলোচনা করব জাতীয়তাবাদের
একটি জাতীয় সংহতি। জাতীয়তাবাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে জাতীয় সংহতি। জাতীয় সংহতিটা কি? দেখো, ঐক্য ভ্রাতৃত্ববোধের সৃষ্টি। ঐক্য বলতে কি? ইউনিটি। ভ্রাতৃত্ববোধ যেটা আমরা সহজে তোমরা বুঝবে, ব্রাদারহুড বলে একটা ওয়ার্ডস রয়েছে। দেখো, অর্থাৎ বিভিন্ন এই যে জাতীয় সংহতি, যেটাকে আমরা কি বলবো? ন্যাশনাল ইন্টিগ্রেশন। কিসের বেসিসে ইন্টিগ্রেশনটা? কি? ধর্ম, ভাষা, সংস্কৃতি। এই যে ধর্মীয়, ভাষা, সংস্কৃতির মাধ্যমে আমাদের মধ্যে একটা ঐক্যতা থাকছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, আমাদের ভারতবর্ষের কথা বলি, বিভিন্ন ধর্মের মানুষ আমরা একে অপরে কত সুন্দরভাবে মিলেমিশে থাকি। আমাদের ভাষা ভারতীয়র মধ্যে যদি আমরা দেখি, যে বাঙালি জাতির একটা উদাহরণ যদি দেখি, তাহলে ভারতীয়দের মধ্যে বিভিন্ন ভাষা হতে পারে। তো ভারতীয়র মধ্যে বাঙালি, উড়িয়া, তোমার ঝাড়খণ্ডের যে সান্থালি ল্যাঙ্গুয়েজ, কিংবা আসামের অসমিয়া ল্যাঙ্গুয়েজ, এছাড়াও বিভিন্ন ভাষা রয়েছে ভারতীয়দের মধ্যে। ঠিক আছে, এই ভাষা বিভিন্ন থাকা সত্ত্বেও আমাদের মধ্যে একটা ইউনিটি কি রয়েছে? যে উই আর ইন্ডিয়ানস। ঠিক তেমনি ভারতের মধ্যে হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ অনেক ধর্ম রয়েছে। সেই সমস্ত ধর্ম ছাড়াও আমাদের একটা আইডেন্টিটি, উই আর ইন্ডিয়ানস। অনুরূপ ভাবে আমাদের ভারতীয়দের মধ্যে বিভিন্ন সংস্কৃতি রয়েছে। সেটা বিয়ের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন অকেশনের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ভ্যাকেশনের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ড্রেস পোশাকের মাধ্যমে হতে পারে, বিভিন্ন সংস্কৃতি রয়েছে। তা সত্ত্বেও আমরা কি বলি? আমরা জাতীয় সংহতি কি? উই আর ইন্ডিয়ানস। অর্থাৎ এখানে আমাদের মধ্যে একটা অনুগত্য তৈরি করছে। কিসের মাধ্যমে? জাতীয়তাবাদের মধ্যে। তো জাতীয়তাবাদ অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে জাতীয় সংহতি, অর্থাৎ ন্যাশনাল ইন্টিগ্রেশন। এরপরে যদি আমরা দেখি, আরেকটা হচ্ছে স্বাধীনতার চেতনা। দেখো, জাতীয়তাবাদ কি করবে? একটু আগে আমরা আলোচনা করলাম যে আগে আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম। আমাদের মধ্যে একটা চেতনা তৈরি হলো যে আমাদের ভারতীয় যারা, ভারতীয়দের জন্য কি হবে? একটা স্বাধীন দেশ থাকবে। তো তখন কি হয়েছিল? তোমরা বিভিন্ন রাজা রামমোহন রায়, বিবেকানন্দ, তাছাড়া রবীন্দ্রনাথ ট্যাগরের যে ন্যাশনালিজম সম্বন্ধে তাদের চেতনা যদি পড়ো, তবে বুঝতে পারবে যে ভারতীয়দের জন্য কতটা ইম্পর্টেন্ট ছিল। অনুরূপ ভাবে আমাদের স্বাধীনতা চেতনা তৈরি করে, আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক সাধনার আকাঙ্ক্ষা তৈরি করে যে আমাদের দেশের জন্য একটা রাষ্ট্র থাকবে, আমাদের সংস্কৃতির জন্য একটা রাষ্ট্র থাকবে, আমাদের যে কালচার রয়েছে তার একটা ফ্রিডম থাকবে, আমাদের নিজেদের কালচার নিজের মতো এনজয় করব। সেই জিনিসটা কিন্তু একটা মানে জাতীয়তাবাদের মধ্যে লক্ষ্য করা থাকে, যে আমাদের জাতীয়তাবাদের একটা চেতনা তৈরি করে। তাছাড়া যদি আমরা আরেকটা জিনিস দেখি, যে নিজস্ব সংস্কৃতির প্রতি একটা গৌরব থাকে, অর্থাৎ একটা নিজস্ব কালচারের জন্য একটা প্রাউড ফিল থাকে। জাতীয়তাবাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। সেখানে কি হবে? ভাষা। এখানে দেখবে যে বিভিন্ন ভাষার কথা, আমরা অনেকে হাই ইউজ করি, অনেকে হ্যালো ইউজ করি, আবার অনেকে বিভিন্ন ভাষার মাধ্যমে সেই জিনিসটা তুলে ধরি। কিন্তু আমাদের ভারতীয়দের মধ্যে অনেক ভাষা রয়েছে, আমাদের মধ্যে অনেক সংস্কৃতি রয়েছে, আমাদের মধ্যে নিজস্ব একটা আইডেন্টিটির জন্য গৌরব ফিল হয়। ভারতীয় জাতির কথা যখনই তুলে আসে, তখন ভারতের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কি? ইউনিটি ইন ডাইভার্সিটি। ভারতীয়দের মধ্যে বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন যেটা তোমার বিভিন্ন ট্র্যাডিশন, যেটা সংস্কৃতির কথা বলি, ঐতিহ্যের কথা বলি, সব মিলিয়ে একটা চেতনা তৈরি করে। শুধু ভারতীয় না, যে কোনো দেশের মধ্যে তাদের সাংস্কৃতিক একটা গৌরব ফিল করে। সেটা বাংলাদেশের ক্ষেত্রে হতে পারে, পাকিস্তানের ক্ষেত্রে হতে পারে, শ্রীলঙ্কার ক্ষেত্রে হতে পারে, সেটা তোমার জাপানের ক্ষেত্রে হতে পারে। প্রত্যেকটা দেশের যে জাতীয়তাবাদ, তাদের জাতীয়তাবাদের জন্য, তাদের সংস্কৃতির জন্য তারা গর্ববোধ করবে। সেটাই কিন্তু একটা কি? তাদের ভাষা, ঐতিহ্য, ইতিহাসকে গুরুত্ব দেওয়া, সেটাই কিন্তু একটা জাতীয়তাবাদের অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে রাজনৈতিক একীকরণ, যেটাকে আমরা পলিটিক্যাল ইউনিফিকেশন অনেকে বলে। দেখো, এই যেখানে কি হচ্ছে? রাষ্ট্রের সংহতির জন্য কাজ করা, অর্থাৎ ভারতীয়দের রাজনৈতিক ভাবে থাকবে যে ভারতীয়দের মধ্যে সেটা কি হবে? একটা ইউনিকনেস থাকবে। ইউনিকনেস যেমনটা থাকবে, ঠিক তেমনটাই একটা দেশের মধ্যে ইউনিটি থাকাও প্রয়োজন। অর্থাৎ ভারতীয় রাষ্ট্রের মধ্যে সংহতির জন্য, ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য
কি দরকার? কাজ করার জন্য। সেই কাজ কি কাজ হতে পারে? যে সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত সংস্কৃতি, সমস্ত ভাষাকে নিয়ে চলা। অর্থাৎ জাতীয়তাবাদের এটাই যে ভারতীয়দের জন্য কিংবা যে কোনো দেশের জন্য কি থাকতে হবে? একটা ইউনিটি রাখার জন্য কাজ করতে হবে। এমন কোনো কাজ করতে হবে না যেখানে দেশের অর্থাৎ আমাদের ন্যাশনালিজমের হানিকারক পৌঁছায়। এরপরে আমরা দেখব যে একটা আন্তর্জাতিক সম্পর্ক থাকবে। হ্যাঁ, আন্তর্জাতিক সম্পর্ক, যেটাকে আমরা অনেকে আইআর বলে, আবার অনেকে ইন্টারন্যাশনাল রিলেশন বলে। দেখো, ইন্টারন্যাশনাল রিলেশনে আমরা দেখব যে জাতীয় স্বার্থ রক্ষার ভূমিকা থাকতে হবে। জাতীয় স্বার্থ রক্ষার ভূমিকা কি? পারস্পরিক ভালো সম্পর্ক, ভালো সম্পর্ক কার মধ্যে? বিদেশিদের মধ্যে, অর্থাৎ বিভিন্ন দেশের মধ্যে। এর পাশাপাশি আমরা দেখব যে অন্য দেশের ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে আমাদের জাতীয় স্বার্থ কিন্তু রক্ষা থাকবে। অর্থাৎ একটা তো ভালোবাসা সম্পর্ক রাখতে হবে পার্শ্ববর্তী দেশের সাথে, একটা থাকবে কোঅপারেশন, সহযোগীমূলক আমাদের একটা পরিবেশ থাকতে হবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ ভারতের সাথে পার্শ্ববর্তী দেশ কিংবা যে কোনো দেশের ক্ষেত্রে কি হবে? যে পার্শ্ববর্তী দেশের সাথে ভালো সম্পর্ক রাখা হবে। কেন? যাতে তাদেরকেও সম্মান দিই, আমরাও। একটা দেখো, সম্মানটা অনেক সময় গিভ অ্যান্ড টেক পলিসি হয়ে যায়। অর্থাৎ তুমি যদি কাউকে সম্মান দাও, অন্য কাউকেও দেবে। তো অর্থাৎ আমাদের মধ্যে এমন একটা চেতনার বিকাশ থাকবে, আমাদের মধ্যে ভারতীয় যদি আমরা এক্সাম্পল দিই, আমাদের এমন একটা ন্যাশনালিজম থাকবে যার মাধ্যমে অন্য দেশের সাথে যাতে সম্পর্কটা খারাপ না হয়, যার জন্য জাতীয় স্বার্থ রক্ষার ভূমিকা রাখা। অর্থাৎ আমাদের ন্যাশনালিজমের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক যাতে এমন কিছু করব না যেখানে আমাদের ভারতের পেহচান কিংবা ভারতের খারাপ হয়। অর্থাৎ কোনো একটা দেশের প্রতি আনুগত্য থাকা যার মাধ্যমে অন্য দেশের সাথে সম্পর্ক খারাপ যাতে না হয়। এর পাশাপাশি আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে জাতীয়তাবাদের প্রকারভেদ, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ন্যাশনালিজম। ন্যাশনালিজমের কিন্তু অনেক ভাগ রয়েছে। ঠিক আছে? আমরা যদি দেখি ন্যাশনালিজমের অনেক ভাগ দেখতে পাবো। ঠিক আছে? তোমাদের ন্যাশনালিজমের মধ্যে যদি আমরা দেখতে যাই, অনেক ভাগ, অর্থাৎ বিভিন্ন ন্যাশনালিজমকে ভাবে বিভক্ত করেছে। এক এক করে আমরা সেটা আলোচনা করে নেব। প্রথমত সাংস্কৃতিক জাতীয়তাবাদ, যেটাকে আমরা এইখানে যদি আমরা ভাবে, প্রথমে একটা কালচারাল ন্যাশনালিজম, ইকোনমিক্যাল ন্যাশনালিজম, আবার এখানে পলিটিক্যাল হতে পারে। এইভাবে অনেকগুলো রয়েছে। সোশ্যাল ন্যাশনালিজম, যেটা আমরা বাংলাতে এক এক করে বলবো। যেমন প্রথমে আমরা আলোচনা করব সাংস্কৃতিক জাতীয়তাবাদ। দেখো, সাংস্কৃতিক জাতীয়তাবাদ বলতে এখানে দুটো জিনিসের কথা বলছে। ঠিক আছে? সংস্কৃতের মধ্যে একটা আমাদের ল্যাঙ্গুয়েজ চলে আসে, যেটাকে আমরা ভাষা বলবো, আর একটা হচ্ছে সংস্কৃতি, যেটা হচ্ছে কালচারাল। ঠিক আছে? এই ভাষা ও সংস্কৃতির উপর জোর দেওয়া। দেখো, আমাদের এই ভাষার ক্ষেত্রে কি, এখানে দেখো অনেক আমরা যে জিনিসটা ব্যবহার করি, অনেকে হাই বলি, হ্যাঁ, অনেকে নমস্কার বলি, অনেকে আবার আসসালামু আলাইকুম বলি, অনেকে আবার তোমার হ্যালো বলে, অনেকে এইখানে দেখছো যে কতগুলো গুণজুয়া অনেক জায়গায় বলে, অনেকে বলে আহাজ বলে, মানে বিভিন্ন জন বিভিন্ন ভাষার মাধ্যমে থাকে। তো এই যে সাংস্কৃতিক জাতীয়তাবাদ বলতে চাইছে যে একটা জাতীয়তাবাদের কি হয় যে শুধুমাত্র ভাষা, যে যে ভাষা থেকে বিলং করে, ধরো নেপালি, আমাদের ভারতবর্ষের মধ্যে অনেক নেপালি রয়েছে, তাদের মধ্যে নেপালিদের প্রতি একটা মানে ভাষার বেসিসে হতে পারে, বাংলার ক্ষেত্রে হতে পারে, হিন্দি বেল্টের ক্ষেত্রে হিন্দি একটা জাতি হতে পারে। এর পাশাপাশি আমরা যদি দেখি উড়িয়া একটা জাতি হতে পারে। এইগুলো হচ্ছে একটা ব্রডার সেন্সে যে জাতীয়তাবাদের প্রকারভেদ ভাষার ক্ষেত্রে করতে গেলে কি হবে, প্রত্যেকটা ভাষার ভেতরে একটা জাতি হতে পারে। আর একটা দেখতে পারি আমরা কালচারাল ভাবে, যেটা হচ্ছে আমাদের এখানে যে জিনিসটা তোমরা তুলে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা
পরব যেটাকে বলি কিংবা একটা ফেস্টিভ্যালের একটা জিনিস দেখতে পারি। আমাদের দিওয়ালি হচ্ছে ভারতবর্ষের যে সংস্কৃতির মধ্যে এবং দ্য হিন্দু রিলিজিয়ন, দিওয়ালি হচ্ছে একটা বিশাল বড় পরব, হ্যাঁ, অর্থাৎ ফেস্টিভ্যাল। এবং দ্য মুসলিম রিলিজিয়ন, ঈদ হচ্ছে একটা বড় ফেস্টিভ্যাল তাদের মতে। ক্রিশ্চিয়ানিটিস যদি আমরা দেখি তাহলে ক্রিসমাস ডে, যেটা কয়েকদিন পরেই আছে। ঠিক তেমনটাই আমরা শিখদের মধ্যে যদি দেখি, শিখ রিলিজিয়নের প্রতি, তাহলে সেখানে গুরু নানক জয়ন্তী একটা বিশাল বড় ফেস্টিভ্যাল। এইরকম ভাবে তারা বিভিন্ন সংস্কৃতির উপর জোর দেয় তার ফেস্টিভ্যালের পাশাপাশি। এখানে এই সংস্কৃতির ক্ষেত্রে কিন্তু ড্রেস পোশাক চলে আসে, ফেস্টিভ্যাল চলে আসে, ফুডিং হ্যাবিট চলে আসে। তো এই জাতিটাকে টেনে নিয়ে আসি। তোমরা হয়তো মুভি দেখলে বুঝতে পারবে যে অনেক মুভি রয়েছে, অনেক বাংলা মুভি দেখবে, আরেকজনে দেখবে, অনেক কিছুতে সেই মুভির ক্ষেত্রে দেখতে গেলেও তোমরা বিভিন্ন জাতির ক্ষেত্রে তোমরা প্রভাব পাবে। যে বিভিন্ন বাঙালি কালচার, বাঙালি মানে একটা বাকি জাতিরা কিভাবে, বাঙালি জাতি মাছ বেশি খায়, ঠিক আছে। আমরা যদি নর্থ ইন্ডিয়ানদের কথা ভাবি তাহলে আমরা দেখি সেখানে ভাত কম খায়, স্পেশালি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এইসব জায়গাগুলো। তো তাদের ফুডিং হ্যাবিটের বেসিসেও কিন্তু থাকে। কিন্তু সাংস্কৃতিক জাতীয়তাবাদে একটা জিনিস দেখবে যে তাদের আনুগত্যটা তাদের ভাষার ক্ষেত্রে হতে পারে, সংস্কৃতি হতে পারে, তাদের আনুগত্য কিন্তু একটা তৈরি হয়। এর পাশাপাশি যদি আমরা দেখতে যাই যে রাজনৈতিক জাতীয়তাবাদ, রাজনৈতিক জাতীয়তাবাদে একটা জিনিস তোমাদের বলি যে প্রত্যেকটা দেশ চায় যে আমরা সব থেকে এগিয়ে যাব। রাজনৈতিক জাতীয়তাবাদ যে দেশের এমন কোন মানে কাজ করব না যেখানে আমাদের রাজনৈতিক ভাবে কমজোর করে দেয়। আমাদের রাজনৈতিক জাতীয়তাবাদ এমন থাকবে যে অন্য দেশের থেকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলবে। অর্থাৎ প্রথমত আমাদের এই স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠানের আকাঙ্ক্ষা, আমরা যদি বিফোর ইন্ডিপেন্ডেন্সে যদি চলে যাই, ঠিক আছে, বিফোর অর্থাৎ 1947 এর আগে যদি যাই, স্বাধীনতার আগে আমাদের একটাই, আমাদের দেশের ন্যাশনালিজম, আমাদের জাতীয়তাবাদ কি ছিল যে আমাদেরকে কি করতে হবে, একটা স্বাধীন দেশ আমাদের প্রতিষ্ঠা করতে হবে। ভারত ছাড়াও বিশ্বের যে কোনো দেশ, তাদের যে ন্যাশনালিজম, তাদের মেন মন্ত্র কি থাকে যে আমাদের একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। অনুরূপ ভাবে রাজনৈতিক জাতীয়তাবাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের স্বাধীন চেতনা, স্বাধীন রাষ্ট্র, আমাদের নিজের জাতির দ্বারা নিজের রাষ্ট্র পরিচালিত হবে। এর অন্যতম উদাহরণ হচ্ছে ভারতবর্ষ। সেটা কি, সেটা কবে গড়ে উঠেছিল? অনেক আগে। কিন্তু স্বাধীনের যে কনসেপ্টটা ভারতবর্ষে এসেছে কবে? 1947 সালে। তো 1947 সালের আগে এই রাজনৈতিক জাতীয়তাবাদ আমাদের মধ্যে কি ছিল? একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। আজকের দিনে রাজনৈতিক জাতীয়তাবাদ আমাদের কি থাকবে, যে আমাদের দেশ যে পরিচালিত হচ্ছে, যে সরকার পরিচালিত হচ্ছে, সেটা যাতে জনগণের স্বার্থ হয়, যেখানে কোনো জনগণ পরাধীন যাতে কি না করে, বহিঃপ্রকাশ না করে, যাতে কোনো ভারতীয় সিটিজেন অর্থাৎ নাগরিক যাতে একটা পরাধীন রয়েছে এরকম যাতে না থাকে। অর্থাৎ আজকের দিনে রাজনৈতিক জাতীয়তাবাদটা আমাদের কি থাকবে, যে আমরা রাজনৈতিক চেতনার দিক থেকে একজন স্বাধীন থাকবো। আমরা রাষ্ট্রের ক্ষেত্রে তোমরা দেখবে স্বাধীন, তুমি যে আজকে স্বাধীন আমাদের ভারতবর্ষে কিভাবে জানবে? তোমার কাছে কি আছে? ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। অর্থাৎ সেটা ধর্ম বলো, কথা বলার অধিকার বলো, তোমার বেঁচে থাকার অধিকার বলো, তোমার প্রাইভেসি বলো, প্রত্যেকটা জিনিস রয়েছে। কেন? তোমার মধ্যে একটা স্বাধীন থাকার জিনিসটা। কিন্তু বিফোর ইন্ডিপেন্ডেন্স স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা কিন্তু একটা রাজনৈতিক জাতীয়তাবাদের অন্যতম রোল প্লে করে। দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদ যদি দেখি, যেটাকে বলা হয় ইকোনমিক্যাল ন্যাশনালিজম, এখানে আমাদের কি থাকবে? আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে কি আমাদের দেশ আমেরিকা, চায়না, রাশিয়া থেকে এগিয়ে নয় কেন? তোমরা বিভিন্ন পলিটিক্যাল ইলেকশনের আগে দেখবে যে আমাদের যে জাতীয় পার্টিরা রয়েছে কিংবা আঞ্চলিক পার্টিগুলো রয়েছে, তারা কি করে? তারা বলে আমাদের ভারতীয়কে ইকোনমিক দিক থেকে এগিয়ে নিয়ে যাব। কেন? তারা এই ভাষণটা দেয় যাতে আমাদের ন্যাশনালিজম কি, যখনই কোনো মানুষ, সাধারণ জনগণ শুনবে এই পলিটিক্যাল পার্টিটা আমাদের দেশের ইন্টারেস্টে কাজ করছে, আমাদের ইকোনমিক্যাল কন্ডিশনকে আরো এগিয়ে নিয়ে যেতে চাইছে, তখন তোমাদের মধ্যে একটা দেশের মধ্যে অর্থনৈতিক স্বার্থ অগ্রাধিকার পাবে। অর্থাৎ আমাদের দেশকে
ইকোনমির দিক থেকে কি করবে, এগিয়ে নিয়ে যাবে। আমাদের কি হচ্ছে, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট যে কনসেপ্টটা, ঠিক আছে, এটা কিসের বেসিসে হয়, সেটা ইকোনমি, আমাদের বাণিজ্যিক ভাবে এগিয়ে নিয়ে যাওয়া। এটা শুধু ইন্ডিয়ানের ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটা দেশের ক্ষেত্রে। যখন কোনো দেশের সাধারণ মানুষ কিংবা সেই দেশের রাষ্ট্রপ্রধান, তাদের ন্যাশনালিজমে কি থাকবে, যে ইকোনমি ফার্স্ট, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাও কিন্তু একটা অর্থনৈতিক জাতীয়তাবাদের উদাহরণ। এরপরে আমরা যদি দেখি যে ধর্মীয় জাতীয়তাবাদ যদি আমরা বলি, এখানে অনেক উদাহরণ রয়েছে। ধর্মীয় জাতীয়তাবাদ এটা কিন্তু বিয়ন্ড কান্ট্রি চলে যায়, ঠিক আছে, শুধুমাত্র কান্ট্রির মধ্যে একত্রিত ভাবে থাকে না। দেখো, এই জাতীয়তাবাদটা কোনো একটা দেশের মধ্যে থাকে না, এই জাতীয়তাবাদটা আলাদা। যেমনটা ভাষার রয়েছে, আমরা ভারতবর্ষে রয়েছি, আমরা বাঙালি, আমাদের বাংলাদেশে রয়েছে, পাকিস্তানে কিছু বাঙালি রয়েছে, তোমার ভুটানে কিছু বাঙালি রয়েছে, আমেরিকায় বাঙালি রয়েছে। ওই টাইমে আমাদের মনের মধ্যে কোথায় থাকে, আমাদের বাঙালি জাতি, আমরা গর্ব করি। অনুরূপ ভাবে আমাদের মধ্যে যে হিন্দু কমিউনিটির মানুষ রয়েছে, তাদের ক্ষেত্রেও একটা হিন্দু জাতির প্রতি তাদের একটা ন্যাশনালিজম তৈরি হতে পারে, জাতীয়তাবাদ তাদের মধ্যে তৈরি হতে পারে, যে হিন্দু যেখানে যেখানে রয়েছে। অনুরূপ ভাবে খ্রিস্টানিটির ক্ষেত্রেও রয়েছে, অনুরূপ ভাবে জৈনদের ক্ষেত্রেও রয়েছে। প্রত্যেকটা ধর্মীয় পরিচয়ের মাধ্যমে তাদের একটা জাতীয়তাবাদ তৈরি হয়। সেটা বিভিন্ন কমিউনিটি হতে পারে, বিভিন্ন জাতি হতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধর্মের বেসিসে তাদের একটা ধর্মীয় জাতীয়তাবাদ তৈরি হয়। একটা ধর্মীয় জাতীয়র ক্ষেত্রে তাদের মতাদর্শ আনুগত্য দেখা যায়, ঠিক আছে। এরপরে আমরা জাতীয়তাবাদ কি ভালো না ভালো না, এই জাতীয়তাবাদ যেটা আমরা বললাম, জাতীয়তাবাদ হচ্ছে একটা মতাদর্শ, জাতীয়তাবাদ হচ্ছে একটা মতবাদ। এই মতবাদে কি করে, আমাদের কালচার অর্থাৎ সাংস্কৃতিক, ধর্মীয় এবং রাজনৈতিক ঐক্য তৈরি করে। এই জাতীয়তাবাদ নিয়ে অনেকে আবার বিতর্ক রয়েছে, ডিবেট রয়েছে। অনেকে মনে করেন জাতীয়তাবাদ ভালো, অনেকে মনে করেন জাতীয়তাবাদ ভালো না। আজকে আমরা আলোচনা করব যে জাতীয়তাবাদ ভালো কারা বলছেন এবং জাতীয়তাবাদ যারা ভালো না কারা বলছেন। প্রথমে আমরা চলে যাব যে জাতীয়তাবাদের পক্ষে কারা রয়েছে, যারা ইংলিশে পক্ষে যেটা বলবে, অর্থাৎ অ্যাডভোকেসি যেটাকে বলে, এই পলিটিক্যাল এটা একটা টার্ম। অ্যাডভোকেট বলতে সমর্থন যেটা, ঠিক আছে, এখানে কিন্তু লয়ার না অ্যাডভোকেট মানে। তো জাতীয়তাবাদের যে যুক্তিগুলো রয়েছে, অনেক যুক্তি রয়েছে, সেগুলো এক এক করে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখব যে জাতীয়তাবাদ খুব প্রয়োজন। তার কারণটা কি? জাতীয়তাবাদ এই জন্য প্রয়োজন, সেটা কি করে, ন্যাশনাল ইউনিটি তৈরি করে অ্যান্ড ইন্টিগ্রেশন তৈরি করে, ঠিক আছে। জাতীয়তাবাদ কি করে, নিজেদের মধ্যে ঐক্য স্থাপন করে। সেটা কিসের বেসিসে হতে পারে, ভাষার ক্ষেত্রে হতে পারে, ধর্মর ক্ষেত্রে হতে পারে, সেটা সংস্কৃতির ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। এই যে জাতীয়তাবাদ অর্থাৎ জাতীয় ঐক্য এবং সংহতি বৃদ্ধি করে, অর্থাৎ ন্যাশনাল ইউনিটি এন্ড ইন্টিগ্রেশন, সেটা কিসের বেসিসে হতে পারে, জাতীয়তাবাদ কেন প্রয়োজন, ভাষার বেসিসে, ধর্মের বেসিসে, সংস্কৃতির বেসিসে, কিংবা ঐতিহ্যের বেসিসে কি করে, একটা সংহতি বিস্তার করে। মানে বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, আমরা যে কথাটা বলি, বিভিন্ন ভাষা, ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য, ভৌগোলিক সীমানা, এইগুলোর মধ্যে কিন্তু একটা ইউনিটি তৈরি করে। সেটা শুধু ভারতবর্ষের ক্ষেত্রে না, পৃথিবীর যে কোনো প্রান্তে। তার জন্য ওনারা বলছেন জাতীয়তাবাদী কিন্তু খুব প্রয়োজন। এর পরের যে টপিকটা, মানে সেক্ষেত্রে কি করে, এই জাতীয়তাবাদী কি তৈরি করে, আন্দোলনের একটা স্বাধীন আন্দোলনের চেতনা তৈরি করে। দেখো, আমরা একটু আগে আলোচনা করলাম যে 1947 এর আগে, অর্থাৎ দেখো 1942 এ একটা বিশাল বড় আন্দোলন হয়। সেই আন্দোলনটার নাম কি ছিল, ভারত ছাড়ো আন্দোলন। দেখো, ভারত ছাড়ো আন্দোলন যেটা হয়, এটা দন্তান্ন, ঠিক আছে। ভারত ছাড়ো আন্দোলন কিসের জন্য ছিল, স্বাধীনতা আন্দোলনের সহায়তা করে। কেমন,
যে এই ন্যাশনালিজম আমাদের কি ছিল, ন্যাশনালিজমের পলিটিক্যাল যদি ন্যাশনালিজম অর্থাৎ রাজনৈতিক যে জাতীয়তাবাদের প্রধান লক্ষ্য কি ছিল, স্বাধীনতা একটা রক্ষা করা কিংবা স্বাধীন প্রতিষ্ঠা তৈরি করা। তো স্বাধীনতা আন্দোলনের সহায়তা কি, আমাদের ভারতবর্ষ আমরা কারোর অধীনে থাকবো না। অনুরূপ ভাবে আরো অনেক কান্ট্রি রয়েছে, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়েছিল 1971 সালে আমরা দেখেছি। পাকিস্তান এবং ভারত দুজনেই আলাদা হয়েছে, কিন্তু প্রত্যেকে চাইতো আমরা স্বাধীনতা পাবো। প্রত্যেক বলতে দেশ স্বাধীনতার পরের কার কথা বলছি। শ্রীলঙ্কা বলো, অনুরূপ ভাবে ফ্রান্স বলো, ফ্রান্সে যে আন্দোলনটা হয়েছিল, ফ্রান্স কিসের বেসিসে হয়েছিল, ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্রেটার্নিটি। তো এই যে তাদের কি, যে ফ্রান্স যারা রয়েছে, ফ্রান্সে বসে যে ফরাসি লোক রয়েছে, তাদের জন্য কি তৈরি করতে হবে, স্বাধীনতা করতে হবে। তো তাদের মধ্যে কি তৈরি হচ্ছে দেখো, এখানে কিন্তু একটা স্বাধীনতা ন্যাশনাল মুভমেন্ট যারা রয়েছে তাদেরই একটা প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। অর্থাৎ স্বাধীনতা আন্দোলনে সহায়তা করে। কেন, আমাদের পলিটিক্যাল যে ন্যাশনালিজম অর্থাৎ রাজনৈতিক যে তোমার জাতীয়তাবাদ রয়েছে, তার মধ্যে কিন্তু একটা চেতনা বিকাশ করে। কিসের চেতনা, স্বাধীন রাষ্ট্রের। এবং তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, স্যার স্বাধীনতা হয়ে যাওয়ার পরে কি এই স্বাধীন আন্দোলনে সহায়তা করে? এটা কি হতে পারে? অবশ্যই হতে পারে। যদি একটি স্বাধীন দেশে যদি কোনো সরকার এলো, তোমাদের কথা বলা বন্ধ করে দিল, কিংবা তোমাদের যে ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেটা ঠিকভাবে তোমরা পরিচালনা করতে পারছো না, কিংবা সুযোগ সুবিধা পাচ্ছ না, তখন সেই দেশের সরকারের বিরুদ্ধে তোমাদের একটা আর্টিকেলস রয়েছে, আর্টিকেলস 19, রাইট টু স্পিচ। অর্থাৎ সরকার যদি কোনো ভুল কাজ করে, সরকারের বিরুদ্ধে তুমি কি করতে পারো, আন্দোলন করতে পারো, সরকারের বিরুদ্ধে তুমি কথা বলতে পারো যদি সরকার কোনো ভুল কাজ করে থাকে। তো এইগুলো কিন্তু স্বাধীনতা আন্দোলন, এটাও কিন্তু একটা স্বাধীনতা আন্দোলন। কিন্তু সেই স্বাধীনতা কি, ব্যক্তি স্বাধীনতা আন্দোলন বলতে পারবে, দেশের জন্য না। কিন্তু ন্যাশনালিজম কি করে, যদি কেউ পরাধীন থাকে তাকে স্বাধীনভাবে বিচার করা কিংবা স্বাধীনভাবে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু পরিবেশ তৈরি করে। এর পাশাপাশি ভাষা এবং সংস্কৃতি রক্ষা। ন্যাশনালিজমের ক্ষেত্রে একটা প্রকারভেদ হচ্ছে যে ন্যাশনালিজম কি করে, জাতীয়তাবাদ কি করে, ভাষা ও সংস্কৃতি রক্ষা করে। দেখো জাতীয়তাবাদের ক্ষেত্রে তোমরা দেখবে, আমরা একটু আগে আলোচনা করলাম, কি আলোচনা করলাম, যে ভাষা ও সংস্কৃতিকে প্রোটেকশন দেয়, রক্ষা করে। আমাদের ভারতীয়দের মধ্যে একটা জাতীয়তাবাদের কমন বৈশিষ্ট্য হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। অর্থাৎ আমাদের একটা সংযোগ থাকবে, ইউনিটি থাকবে কিসের মধ্যে, একটা বৈচিত্র্যময়ের মধ্যে, বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন কালচার, যেটা সংস্কৃতি বলি, তাছাড়া আরো অনেক কিছুর মধ্যে কি থাকবে, একটা প্রোটেকশন থাকবে। যেমন ভারতবর্ষের মধ্যে তোমরা যদি দেখো, অনেক ভাষা রয়েছে, অনেক সংস্কৃতি রয়েছে, কিন্তু তারপরেও আমাদের মধ্যে কি হচ্ছে, আমরা হচ্ছে ভারতীয়। কিসের জন্য, আমাদের প্রত্যেকের ভাষা এবং যে কালচার রয়েছে প্রোটেক্ট করা, সেটা কার দায়িত্ব, গভর্নমেন্টের। ঠিক আছে, এরপরে যে প্রকারভেদটা দেখবো সেটা হচ্ছে মানে প্রকারভেদ বলতে কি, ন্যাশনালিজমের পক্ষে যেটা রয়েছে সেটা আমরা দেখব অর্থনৈতিক উন্নয়নে ত্বরান্বিত করা। ন্যাশনালিজম কি করে, অর্থনৈতিককে ত্বরান্বিত করে আমাদের দেশের স্বার্থে। আমাদের অনেক সরকারকে আমরা ইলেকশনে ভোট দিই, ভোট দেওয়ার আগে অনেক পলিটিক্যাল লিডাররা বলে যে আমাদেরকে যদি গভর্নমেন্টে নিয়ে আসো, আমরা ভারতীয় ইকোনমিকে আরো এগিয়ে নিয়ে যাব। অর্থাৎ এই যে কথার মাধ্যমে পুরো দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার যে চেতনা, সেটা কিন্তু ন্যাশনালিজম বিশালভাবে প্রভাব করে। সেটা কিন্তু অর্থনৈতিককে কি করে, আরো এগিয়ে নিয়ে যায়। ধরো ভারতের অর্থনৈতিক একটা অ্যামাউন্ট রয়েছে, ঠিক আছে, সেই অ্যামাউন্টকে কি করছে, অনেক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটাই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। এইগুলো হচ্ছে ন্যাশনালিজমের অ্যাডভোকেসি, অর্থাৎ তার পক্ষে যুক্তি। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি যে ন্যাশনালিজম কি করে, একটু আগে বললাম ন্যাশনালিজমের পক্ষে কেন, ন্যাশনালিজম থাকলে বিভিন্ন জাতি ধর্ম সবাইকে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। তো ন্যাশনালিজম থাকলে কি করে, মানুষের মধ্যে চেতনা তৈরি করে যে নাগরিকদের যে ডিউটিস গুলো রয়েছে সেইগুলো সঠিকভাবে পালন করার জন্য, যে যার কারণে ন্যাশনালিজম খুব প্রয়োজন। এর পাশে আমরা দেখব যে ন্যাশনালিজমকে একটা মহান আদর্শ হিসেবে তুলে ধরেছে,
যেমন আমরা অ্যান্ডারসন উনি কি বলছেন, ইমাজিন কমিউনিটি, ইমাজিন কমিউনিটি এই বইটাতে তিনি তুলে ধরছেন যে মানুষের মধ্যে একটা পরিকল্পিত একটা সম্প্রদায় তৈরি হয়, সমাজ তৈরি হয়, যার মাধ্যমে দেশের মধ্যে একটা অনুগত্য তৈরি হয়, মানুষের মধ্যে আনুগত্য তৈরি হয় এবং একটা ভালোবাসা, একটা সমৃদ্ধি, একটা প্রীতি তৈরি হয়। অনুরূপ ভাবে একটা মহান আদর্শ ন্যাশনালিজম অনেক সময় কি করে, ন্যাশনালিজম মানুষের মধ্যে মহান আদর্শ তৈরি করে, কারণ আমাদের ভারতীয়দের মধ্যে একগ্রতা তৈরি করে, ভারতীয়দের মধ্যে একটা ইউনিটি তৈরি করে। যেমন একটু আগে আমরা আলোচনা করলাম নীরজ চোপড়া যখন তোমার অলিম্পিকে গোল্ড মেডেল জিতে, তখন আমরা সবার ক্ষেত্রে কি হয়েছিল, আমাদের মুখে হাসি ফুটেছিল, আমাদের মধ্যে একটা প্রাউড ফিল হয়েছিল যে আমরা সোনা পেয়েছি। ঠিক আছে, তো এই ন্যাশনালিজমকে অনেকে মহান একটা আদর্শ বলেন, যে ন্যাশনালিজম অনেক সময় দেশের সমস্ত নাগরিককে একতা তৈরি করে। অন্য কোনো দেশ যদি কোনো আরেকটা দেশকে বলে যে সেই দেশটাকে ক্ষতি করবে, তখন সমগ্র জনগণ কি করে, সেই দেশের এগেনস্টে কথা বলে। তো কোথাও না কোথাও মানে এর পাশাপাশি ন্যাশনালিজম কি করে, অন্য দেশকে আন্তর্জাতিক সম্পর্ককে ভালো করার জন্য কি করে, এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ ন্যাশনালিজম একটা হচ্ছে বিশাল বড় একটা আদর্শ, এটা কিন্তু একটা পক্ষে। এবার আমরা আলোচনা করব যে ন্যাশনালিজমের বিপক্ষে কি যুক্তি রয়েছে। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে ন্যাশনালিজম কেন প্রয়োজন, তার পক্ষে যুক্তি। এবার যেটা আমরা আলোচনা করব যে ন্যাশনালিজমের বিপক্ষে রয়েছে, অর্থাৎ ইনারা মনে করেন যে ন্যাশনালিজমের প্রয়োজন নাই, ইনারা মনে করেন যে ন্যাশনালিজম কোথাও না কোথাও মানে থাকলে ক্ষতি হতে পারে। এক এক করে যুক্তি, এগুলো ডিবেটারি, অর্থাৎ অনেকে যে যুক্তি একটু আগে যেগুলো আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে ন্যাশনালিজমের পক্ষে, অর্থাৎ ন্যাশনালিজম থাকলে কি কি হবে। দেখো প্রথম থেকে যদি আমরা দেখি পক্ষে কি কি যুক্তি ছিল। প্রথম যুক্তি ছিল যে জাতীয় ঐক্য সংহতি বৃদ্ধি, দ্বিতীয় যুক্তি ছিল স্বাধীনতা আন্দোলনে সহায়তা করা, তৃতীয় যুক্তি ছিল ভাষা ও সংস্কৃতি রক্ষা করা, চতুর্থ যুক্তি ছিল অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, পঞ্চম যুক্তি ছিল নাগরিক দায়িত্ব পালনকে উৎসাহিত করা, এবং লাস্ট যেটা আমরা আলোচনা করলাম যে ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদ একটি মহান আদর্শ। এইগুলো যুক্তি কিসের বেসিসে ছিল, জাতীয়তাবাদীর পক্ষে। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জাতীয়তাবাদীর পক্ষে। এক এক করে আমরা প্রত্যেকটা আলোচনা করব। প্রথমেই যে আলোচনাটা করব যে ন্যাশনালিজম কোথাও না কোথাও একটা মানে কমিউনালিজমের প্রমোট করে, এটা অনেক রাজনীতিবিদদের ধারণা। অর্থাৎ একটা উগ্র জাতীয়তাবাদ যেটাকে আলট্রা ন্যাশনালিজম হিসেবে তুলে ধরা হয়। তারা কি করে, নিজেদেরকে ন্যাশনালিজম দাবি করে এবং নিজেদেরকে দেশের ন্যাশনালিস্ট হিসেবে দাবি করে এবং অন্যকে অ্যান্টি ন্যাশনাল বলে, কিন্তু এটা কিন্তু না। অ্যাকচুয়ালি এই কথাটা যখনই বলবে ন্যাশনালিস্ট হিসেবে, তখন কাউকে অ্যান্টি ন্যাশনাল বলবে, মানে একটা উগ্র জাতি কিংবা উগ্র সম্প্রদায় একটা কিন্তু তৈরি হতে পারে, নিজেদের মধ্যে একটা কমিউনালিটি, কমিউনালিজম একটা তৈরি হতে পারে সেটা ধর্মের বেসিসে, হতে পারে সেটা নিজের এরিয়ার বেসিসে, হতে পারে সেটা ভাষার বেসিসে, বিভিন্ন কিংবা সংস্কৃতির বেসিসে হতে পারে। যার জন্য ওনারা বলছেন যে উগ্র জাতীয়তাবাদ কি করে, সাম্প্রদায়িকতা এবং যুদ্ধের কারণ হতে পারে। যে ন্যাশনালিজমের জন্য নিজের দেশের স্বার্থের জন্য অন্য একটা দেশের সাথে যখন মিসম্যাচ হচ্ছে, নিজেকে দেশীয় অর্থাৎ জাতীয়তাবাদে বেশি প্রুভ করতে গিয়ে কি হতে পারে, সেটা যুদ্ধের একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। কিংবা উগ্র জাতীয়তাবাদ ধর্মের বেসিসে হলে তারা একটা সাম্প্রদায়িকতা হতে পারে। নেক্সট যেটা বলছে যে উগ্র জাতীয়তাবাদের ক্ষেত্রে কি হতে পারে, আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এইটার একটা উদাহরণ যদি দেখো তাহলে কিন্তু ভারত পাকিস্তান, ঠিক আছে, ভারত পাকিস্তান, রাশিয়া, আমেরিকা, ঠিক আছে, এই আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্তর দিকে
একটা উগ্র জাতীয়তাবাদের ক্ষেত্রে কিন্তু একটা উদাহরণ দেখা যেতে পারে যে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। আজকের দিনে রাশিয়া এবং আমেরিকার খুব একটা ভালো সম্পর্ক নাই, অনুরূপভাবে ভারত পাকিস্তানের মধ্যেও ভালো সম্পর্ক নাই। এটা কিন্তু আন্তর্জাতিক মানে বিপক্ষে যারা যুক্তি দিয়েছে তাদের মধ্যে একটা অন্যতম হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক আছে, এর পাশাপাশি আরো রয়েছে আরব দেশ রয়েছে, আরব দেশের সাথে ইসরায়েলের, ঠিক আছে। এর পাশাপাশি আরো অনেক রয়েছে যে ন্যাশনালিজমের বেসিসে রিসেন্টলি যদি দেখো যে এর পাশাপাশি আরো পৃথিবীর বিভিন্ন দেশ রয়েছে, যেমন তোমার উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এই যে এই সব উদাহরণগুলো যদি দেখি তাহলে কিন্তু তাদের ন্যাশনালিজমের আরো অনেক কারণ রয়েছে। তারপরেও ন্যাশনালিজমও কিন্তু একটা বিভিন্ন পলিটিক্যাল পার্টিজের যে ন্যাশনালিজমের ক্ষেত্রেও কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যে কিন্তু অন্যতম এইসব বৈশিষ্ট্যগুলো দেখা যেতে পারে। এরপরে আমরা যদি দেখি যে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য তৈরি করে, বিভিন্ন ভাষার ক্ষেত্রে কিংবা বিভিন্ন ধর্মের ক্ষেত্রে যখন জাতীয়তাবাদের ক্ষেত্রে উগ্রতা ঘটে, ওই জন্য মানে এখানে কি হচ্ছে যে সংখ্যালঘুদের ক্ষেত্রে এই সংখ্যালঘুর প্রতি বৈষম্য তৈরি করতে পারে। এর উদাহরণ হিসাবে বিভিন্ন দেশের তুমি এক্সাম্পল দিতে পারো। সেই দেশে কি হচ্ছে যে ধর্মীয় কিংবা ভাষার ক্ষেত্রে যারা কম সংখ্যক লোক রয়েছে কিংবা কম সংখ্যক ধর্মের বেসিসে কিংবা ভাষার ক্ষেত্রে রয়েছে বেশি রয়েছে, তাদের প্রতি কেউ বলে যে মাইনরিটিস যারা রয়েছে সে যে কোনো দেশে হতে পারে, যারা মেজরিটি রয়েছে তাদের মধ্যে কিন্তু নিজেদের প্রায়োরিটির কথা ভাবতে পারে, তাদের ন্যাশনালিজমে মাইনরিটিদের দিকে নাও দেখতে পারে। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু সংখ্যালঘু বলতে শুধু ধর্মের ক্ষেত্রে হয় না, এটা ভাষার ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ ধর্মের ক্ষেত্রে হতে পারে, আবার সাংস্কৃতিক ক্ষেত্রেও হতে পারে। যেমন আমরা যদি ভারতের কথা ভাবি তাহলে ভাষা এবং ধর্ম এই দুটো সংখ্যালঘুদের ওপর কথা বলা হয়। তো এটা কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য। আবার সম্পর্কিত সামাজিক বিভাজন ও বিরোধ বাড়ায়। ন্যাশনালিজমের আরেক পক্ষ বলছেন যে এই ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদ কি করে, সামাজিক বিভাজন ও বিরোধ তৈরি করে। এটাও কিন্তু বিপক্ষে একটা যুক্তি। এর পথে যে বৈচিত্র্যের প্রতি হুমকি সৃষ্টি করে। হ্যাঁ, সাম্রাজ্যবাদের জন্মদাতা। সাম্রাজ্যবাদ কি হচ্ছে, ধরো ইম্পেরিয়ালিজম বলে যে ধরো কোনো একটা দেশ বিশাল সংখ্যক মানুষ রয়েছে, ঠিক আছে, সেটা ভাষার ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। আবার পার্শ্ববর্তী একটা দেশ রয়েছে, সেখানে কিছু সংখ্যক মানুষ সেম ভাষার রয়েছে কিংবা সেম ধর্মের রয়েছে, তখন সে যদি চেষ্টা করে সেই সংখ্যা এরিয়াটা আমরা নিজেদের দখল করব। কিসের ক্ষেত্রে? অন দা বেসিস অফ ল্যাঙ্গুয়েজ, অন দা বেসিস অফ ধর্ম, মানে ধর্মের ভিত্তিতে কিংবা ভাষার ভিত্তিতে সেই এলাকাটা দখল করতে চাইছে। সেটাই কিন্তু সাম্রাজ্যবাদের জন্মদাতা হিসেবে তুলে ধরতে পারে। আবার বৈচিত্র্যের প্রতি হুমকিটা কি, যে জাতীয়তাবাদ অনেক সময় ওর বেশি যে ধর্মলম্বী মানুষ কিংবা বেশি যে ভাষার লোক রয়েছে সেক্ষেত্রে যদি আমরা দেখি, সেক্ষেত্রেও কিন্তু একটা বৈচিত্র্য অর্থাৎ বিভিন্ন যে ডাইভার্সিফাইড যারা রয়েছে, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষার বেসিসে যেটা হয়, সেটাও কিন্তু একটা হুমকি হিসেবে তুলে ধরা হতে পারে। এর পাশাপাশি এই সব জিনিসগুলোকে তুলে ধরতে পারি যেগুলো পক্ষে এবং বিপক্ষে। এবার আমরা এক এক করে জেনে নেব যে বিপক্ষে কি কি যুক্তি রয়েছে। প্রথমত, উগ্র জাতীয়তাবাদ সাম্প্রদায়িকতা ও যুদ্ধের কারণ হতে পারে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষতিগ্রস্ত হতে পারে, সংখ্যালঘুদের প্রতি বৈষম্য তৈরি করতে পারে, সামাজিক বিভাজন ও বিরোধ বাড়াতে পারে এবং বৈচিত্র্যের প্রতি হুমকি বাড়াতে পারে, এবং লাস্টে যে জিনিসটা আলোচনা করলাম সাম্রাজ্যবাদের জন্মদাতা তৈরি করতে পারে। তো এখানে আমরা এই সব জিনিসগুলো পক্ষে এবং বিপক্ষে আমরা আলোচনা করলাম। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিভিল সোসাইটি। হ্যাঁ, আজকের দিনে সিভিল সোসাইটির যেটা আলোচনা করছো ঠিক তেমনটাই আমরা জাতীয় জনসমাজ সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, যে আমরা জনসমাজ কি বুঝি। দেখো,
জাতীয় জনসমাজ যেটা রয়েছে এটাকে বাদ রাখো। জাতীয় জনসমাজ আমরা কাকে বলবো? যখন জাতীয় জনসমাজ অর্থাৎ নেশন বলতে যেমন একটি সামাজিক গোষ্ঠীকে বোঝায় যেটা সম্প্রদায় একটা নির্দিষ্ট ভূখণ্ড বাস করবে, যাদের মধ্যে একটা সাধারণ চেতনা থাকবে, যাদের যেটা জাতীয় পরিচিত থাকবে, ভাষা থাকবে, সংস্কৃতি থাকবে, ইতিহাস ও রাজনৈতিক আদর্শের ঐক্যমান থাকবে, সেটাই কিন্তু আমরা জনসমাজ হিসেবে বিবেচিত করব। আমাদের আইডেন্টিটি, আমাদের ন্যাশনাল আইডেন্টিটি যদি দেখি তাহলে আমরা কি বলি? আমরা ভারতীয়। ভারতীয়ের মধ্যে কি পাচ্ছ? ভারতীয়কে যদি একটা জনসমাজ হিসেবে তুলে ধরো, ভারতীয়দের মধ্যে আমরা গোষ্ঠী হিসেবে পুরো ভারতবাসীকেই তুলে ধরবো। ভারতবাসীর মধ্যে বিভিন্ন সম্প্রদায় থাকতে পারে, এখানে অলরেডি লেখা আছে, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটা থাক যে সংস্কৃতি ইতিহাস থাকছে। এখানে দেখো ভারতবাসীদের একটাই কিন্তু আমাদের জনসমাজ, সেখানে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ধর্ম ভাষার লোক রয়েছে, এখানে তোমরা বুঝতে পারছো। তো জনসমাজ আমরা কাকে বলবো? জনসমাজ অর্থাৎ জাতীয় জনসমাজ যদি আমরা বলি, জাতীয় জনসমাজ আমরা তাকেই বলবো যে একটি সামাজিক গোষ্ঠী, সামাজিক সম্প্রদায় যে একটি নির্দিষ্ট ভূখণ্ডে বাস করে এবং সাধারণ একটি জাতীয় পরিচিতি থাকে, তাদের ভাষা ও সংস্কৃতি ও রাজনৈতিক আদর্শের মধ্যে ঐক্য বিমন থাকে, সেটাই হচ্ছে জনসমাজ। এবার আমরা দেখে নেব জনসমাজের কি কি উপাদান রয়েছে। এই উপাদানগুলো এক এক করে আমরা আলোচনা করব। প্রথম উপাদান হচ্ছে যে কোনো জনসমাজে নির্দিষ্ট ভূখণ্ড থাকবে। ভারতের নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, অর্থাৎ তার নির্দিষ্ট একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি থাকবে, ঠিক আছে? টেরিটরি, যেটা এটাকে একটা ল্যান্ডও বলতে পারো তোমরা। যে কোনো জনসমাজের কি দরকার? নিজস্ব ল্যান্ড, অর্থাৎ যেটাকে আমরা ভালো ভাষায় বলি টেরিটরি, যেটাতে আমরা বাংলাতে বলি সাধারণ ভূখণ্ড। এর পাশাপাশি একটা ভাষা থাকবে, একটা কেন অনেক ভাষা থাকবে। যে যখনই আমরা কোনো একটা ন্যাশনালিটির কথা ভাববো তখন কিন্তু একটা ভাষা বিশাল রোল প্লে করে। বেঙ্গলি, ইংলিশ, ফ্রান্স, ঠিক আছে? এছাড়া আরো অনেক রয়েছে, চাইনিজ। এইগুলোকে আমরা কি বলি? ভাষার বেসিসে জনসমাজ হিসেবে তুলে ধরি। এর পাশাপাশি আমাদের কি থাকবে? সাধারণ ইতিহাস থাকবে, ঠিক আছে? যেটাকে ঐতিহ্য থাকবে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, ইন্ডিয়ান গেট, তাজমহল, ঠিক আছে? এই সব জিনিসগুলো কিন্তু আমাদের সাধারণ ইতিহাস, আমাদের ঐতিহ্য, যেটা নিয়ে আমরা প্রত্যেকে গর্ববোধ করি, ঠিক আছে? এর পাশাপাশি যদি আমরা আলোচনা করি, এই যে আমাদের জাতীয় জনসমাজের মধ্যে বারবার করে একটা জিনিস আলোচনা করছি, আমাদের কি থাকবে? বিভিন্ন ধর্ম থাকবে, বিভিন্ন সংস্কৃতি থাকবে। এইগুলো হচ্ছে জনসমাজের একটা কি উপাদান। এর পরবর্তী উপাদান যদি দেখি, আমাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা থাকবে। আমরা কি বলি? আমরা ভারতীয়, উই আর ইন্ডিয়ানস। এই জাতীয়তাবাদের একটা চেতনা থাকবে, যে ক্ষেত্রে আমাদের মধ্যে একটা ন্যাশনাল সেন্টিমেন্ট কাজ করবে, যেটা একটা চেতনা তৈরি করতে হবে। ন্যাশনাল সেন্টিমেন্টটা কি? আমরা ভারতীয়। আমাদের ভারতীয়দের উপরে যদি অন্য কোনো দেশ অ্যাটাক করে তখন মনে হয় আমাদের চেতনা যে আমাদের ওপর অ্যাটাক করছে, আমরা ভারতবাসীদের ওপর অ্যাটাক করছে। ভারতের যদি কোনো কিছু ক্ষতি হয় তবে আমরা কি বলবো? যে আমাদের কোনো ক্ষতি হচ্ছে, ঠিক আছে? এই যে ন্যাশনাল সেন্টিমেন্ট কি করছে? একটা জনসমাজের মধ্যে উপাদান হিসেবে কাজ করে। তারপরে যেটা একটা কমন ইন্টারেস্ট, ইকোনমিক্যাল ইন্টারেস্ট, অর্থাৎ সাধারণ অর্থনৈতিক স্বার্থ থাকবে। স্বার্থটা কিসে থাকবে? যে দেশের ইকোনমিক ইন্টারেস্ট বাড়ানোর জন্য। এইগুলো হচ্ছে একটা উপাদান। এর পাশাপাশি আমরা দেখব যে জনসমাজের মধ্যে একটা কি থাকবে? সরকার। সরকার থাকবে, সরকারের সাথে সাথে শাসন ব্যবস্থা থাকবে, ঠিক আছে? সেই শাসন ব্যবস্থাতে কে কে থাকবে? ধরো স্টেটের ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে, ঠিক আছে? এটা হচ্ছে স্টেটের ক্ষেত্রে,
ঠিক আছে, দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী। ঠিক আছে, এইগুলো কি হচ্ছে, শাসন ব্যবস্থা থাকবে, অর্থাৎ যেটা জনসমাজ রয়েছে জনসমাজের মধ্যে এইগুলো উপাদান। এক এক করে আমি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি যে জনসমাজের উপাদানগুলো কি কি। দেখো, জনসমাজ আমরা একটু আগে আলোচনা করলাম। জনসমাজ বলতে আমরা, জাতীয় জনসমাজ বলতে আমরা কি বলবো, যখন একটি সামাজিক গোষ্ঠী বা সম্প্রদায় যা একটি নির্দিষ্ট ভূখণ্ডে থাকবে এবং যাদের মধ্যে একটি জাতীয় পরিচিতি থাকবে, যেমন ভারতীয়। এর পাশাপাশি এর যে উপাদানগুলো যেটা আমরা এক এক করে আমরা যেটা দেখলাম, প্রথমত কি থাকবে, টেরিটরি। আচ্ছা, এর পেজে লেখাই আছে। প্রথম উপাদান কি, সাধারণ ভূখণ্ড। দ্বিতীয় উপাদান ভাষা। তৃতীয় উপাদান সাধারণ ইতিহাস ও ঐতিহ্য, ধর্ম ও সংস্কৃতি। তারপরে হচ্ছে জাতীয় চেতনা এবং সাধারণ অর্থনৈতিক স্বার্থ ও সরকারের শাসন ব্যবস্থা। এইগুলো হচ্ছে জাতীয় জনসমাজের উপাদান। আজকের জন্য এইটুকু যথেষ্ট। সবাইকে এত ধৈর্যের সাথে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তোমরা নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করো, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ এই লম্বা ভিডিওটা তোমাদের শান্তভাবে দেখার জন্য। এলিট অ্যাপ তোমাদের অলরেডি, যারা এলিট অ্যাপটা ডাউনলোড করোনি তোমরা ডাউনলোড করো। সেখানে তোমরা কি কি পাবে, সেখানে নোটস পেয়ে যাবে, সেখানে এই ভিডিওগুলো প্রত্যেকটা ইউনিট ওয়াইজ পেয়ে যাবে। এর পাশাপাশি সেখানে আরেকটা জিনিস পাবে যে নোটসের পাশাপাশি কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। এলিটে জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।